যে উনি বললেন আন্দোলন করছে ছাত্ররা কেন ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে। ভুল করেছেন আপনি, কোটা আন্দোলন করেছিলেন না না আমি তা বলছি না, ছাত্ররা যে ফাইনালি গিয়ে জীবন দিল কেন ভোটাধিকারের জন্য। ভোটাধিকার কেড়ে নিছে রাজনীতিবিদ। ইউনূস সাহেব তো ভোটাধিকার দিচ্ছে, আপনাকে নির্বাচনের তারিখ দিচ্ছে। ব্যর্থ 16 বছর কোনো ভোটাধিকার শব্দই করতে পারেননি নির্বাচনের জন্য। এটা কিন্তু আমি দুঃখে বলছি, শখে বলছি না। রাজনীতিবিদরাই তো অসাংবিধানিক সরকারকে সমর্থন দিচ্ছেন কেন? আপনি তখনই শব্দ করতেন অরাজনৈতিক ব্যক্তিদের দিব না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে সংবিধান সমুন্নত রাখবো। কেউ বলে তাহলে তো ওই সংবিধান ন, যেহেতু আমি সরকারটা সংবিধানে নাই, সংবিধানটা আমার অলিখিত সংবিধান। আমাদের দেশের সংবিধান যেটা সেটা আজও বহাল আছে। সেই সংবিধানের বলে প্রফেসর ইউনূস আজকে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের চিফ এক্সিকিউটিভ অথবা প্রধানমন্ত্রীর ভূমিকায়, যেটা আপনার বলেন। উনি আমাদেরকে ইঙ্গিত করে বলছে যে বিএনপি সেই আমলা দিয়েই আবার দেশে গ্রহণযোগ্য নির্বাচন কেন করবে। এরকম ক্রাইসিসে আর্মি একটা বিরাট স্টেক হোল্ডার, তারা সবচেয়ে বড় ড্রাইভিং সিটে বসে আছে, এরা একটা বড় স্টেক হোল্ডার, গভর্নমেন্ট একটা স্টেক হোল্ডার এবং এনসিপি জামাত একটা স্টেক। এইটার সমন্বয় যদি না হয়, নির্বাচন না হওয়ার সম্ভাবনা 99%। এইসব কথা বলবেন না। দেশের সেনা তারা স্টেক হোল্ডার কখনো ছিল না দেশের নির্বাচন সেনাবাহিনী থাকে। জাস্ট লিসেন, আমার কথা শুনে নেন। আপনি যদি শুধু ফখরুদ্দিন সাহেব আর ইউনূস সাহেব কম্পেয়ার করেন তাহলে নিঃসন্দেহে বলবেন ইউনূস সাহেব ভালো। তাহলে ফখরুদ্দিন সাহেবের পাশে একজন সেনাপ্রধান ছিলেন, তখন মাটি থরথরায় কাঁপতো। ইউনূস সাহেবের পাশে একজন সেনাপ্রধান আছেন, তারে সহযোগিতা করার জন্য মাটি কাঁপছে না। জুলাই কি মানি মেকিং মেশিন, এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আরও একজন আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় জুলাই কি মানি মেকিং মেশিন, সঙ্গত কারণেই আজকে এই আলোচনার অবতারণা। এর কারণ হচ্ছে, আপনি জানেন যে 24 জুলাইয়ে যে 2024 জুলাইয়ে যে আন্দোলন হয়েছিল এবং যার ফলশ্রুতিতে আমরা বলছি যে স্বৈরাচার ফ্যাসিস্টের জগদ্দল পাথর অপসারিত হয়েছে, যেই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতার হাত ধরে এর পরবর্তী সময়ে দেখা গেছে এই জুলাইকে কেন্দ্র করেই, মানে জুলাইকে পুঁজি করেই বিভিন্ন মহল নানা রকম কর্মকাণ্ডে জড়িত, যেগুলো কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এবং বিশেষ করে চাঁদাবাজির ঘটনা তো রয়েছেই, বিভিন্ন দলের চাঁদাবাজির ব্যাপারে রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে আজকে আমরা যখন কথা বলছি, তখন যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা ছিলেন, সেই এনসিপি, তাদের যারা সদস্য বা তাদের সাথে যারা সম্পৃক্ত, তাদের ব্যাপারেও এ ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে বক্তব্য শুনব। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমার সহ আলোচক এবং আপনারা যারা আমাদের বক্তব্য শুনছেন। যেমন আপনি যে টার্মটা ফিক্স করেছেন মানি মেকিং মেশিন, বৈধ অবৈধ কোনো শব্দই বা কোনো বিশেষণের পিছনে দেন নেই। যদি বৈধভাবে হতো তাহলে আমি চিন্তা করতাম যে দেশের অর্থনীতি, যেটা স্বৈরাচার সরকারের আমলে ধস নেমেছিল, সেটা আবার পুনর্জীবন লাভ করছে, হয়তো এরকম একটা জিনিস আমি ধরে নিতাম। সেক্ষেত্রে আমার কথা বলার ধরন হতো একরকম। আবার এখন যেটা বলেছেন, তবে আপনার কথা শুনে বা আপনার বর্ণনা শুনে একটা জিনিস মনে হয়েছে যে জুলাই বোধহয় অবৈধ অর্থ উপার্জনের জন্য একটা সময়, এটা বোধহয় আপনার প্রশ্ন করার মধ্যে একটা ইঙ্গিত লুকায়িত এবং সেই রকমই একটা উত্তর বোধহয় আপনিও আশা করছেন। দেখুন, অবৈধ অর্থ উপার্জনের এই যে পথ, এটা সকল সময় চলমান ছিল। তবে এইটা এক এক সময় এই অর্জনের পিছনে এক এক শ্রেণীর প্রাধান্য লক্ষ্য করা গেছে। আপনি জুলাই আগে আপনি দেখবেন যারা দেশটা 16 বছর শাসন করেছিল স্বৈরাচারী কায়দায়, আপনি তাদের দিকে তাকিয়ে দেখেন, দেশের সকল ক্ষেত্রে তাদের প্রভাব ছিল অপরিসীম এবং তারা সব কিছু করতে পারতেন যা কারো কল্পনায়ও কখনো আসেনি। এখন আমার এইসব ব্যাপারে আমার যেটা বক্তব্য সেটা হলো এই
মাসুদ ভাই আপনি বলবেন জাস্ট আর কি একটা, সরি টু ইন্টারাপ্ট, যেটি আপনি বলছিলেন যে সকল সময়ই হয়েছে, আমরা দীর্ঘদিনের যেই জরাজীর্ণ অবস্থা বা দীর্ঘদিনের যেই অসঙ্গতি, সে যে দীর্ঘদিনের যে অনিয়ম, সেগুলোকে আর চাই না বলেই তো জুলাই সেই ব্যবস্থাকে আমরা নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে, নতুন পরিবর্তনের কথা বলা হচ্ছে। সেই জায়গায় এসে এখনও যদি সেই পুনরাবৃত্তি, সেই ঘুণে ধরা রাজনীতি, সেই অবস্থাই আমরা দেখতে পাই, তাহলে জুলাইয়ের আন্দোলনের ফসলটা কি? দেখুন, আপনি পরিবর্তন হয়েছে কি? পরিবর্তন হয়েছে একটা স্বৈরাচার চলে গেছে, দেশের সকল মানুষগুলো কিন্তু দেশে আছে এখনো। তো আপনি দেখেন স্বৈরাচারের পরিবর্তনের পর দেশে থাকা মানুষগুলো যে রাতারাতি পরিবর্তন হয়ে গেছে, এর কি গ্যারান্টি আছে আপনার কাছে বা আমাদের কারো কাছে? কি আছে? কিছু নাই। আর সবচেয়ে মনে রাখবেন, সৎ বা অসৎ এগুলো মানে কর্ম বা অর্জন এগুলো নির্ভর করে সুযোগের উপরে। যার জীবনে যখন সুযোগ আসে সেই কিন্তু এই জিনিসটাকে অ্যাভেল করে। সকল পরিস্থিতির মুখোমুখি হয়ে সততাকে ধরে রাখতে পারা, এই সততার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, এটা একটা কঠিন পরীক্ষা বটে। এটা সব সময় দেখা গেছে যে একটা যুক্তিসঙ্গত সময় পর্যন্ত সততার প্রমাণ রাখতে পারলেও একটা পর্যায়ে গিয়ে কিন্তু সেটা আর পারে না। এরকম স্খলন অনেক সময় অনেক মনীষীরও হয়েছে। আর যাদের কথা নানা রকম, আমি যে কথাটাই সেই জন্যই বলছিলাম যে আমাদের পত্রিকা বা সংবাদের মাধ্যমে বা বিশেষ করে ইউটিউব, 5ই আগস্টের পর যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষণীয় এবং সবচেয়ে দুঃখজনক, সেটা হলেই যে সমালোচনা মুখরিত এই সমাজ। আপনি যেখানে তাকাবেন সেখানেই শুধু দেখবেন সমালোচনা। এর মধ্যে কতটা বস্তুনিষ্ঠতা আছে, বিক্ষিপ্ত ঘটনাকে এত ব্যাপকভাবে উপস্থাপন করা হয়, এটা হলো সবচেয়ে দুঃখজনক। এবং এটা একটা শ্রেণী। আপনি লক্ষ্য করবেন, আমি যখন প্রথম 5ই আগস্ট আসলো, আমি তখনই 2-4টা দিন চলে যাওয়ার পরেই আমি আপনাদের এখানে টেলিভিশনে বলে গেছিলাম, আমার আজও মনে আছে, যে একটা শ্রেণী বিশেষ উদ্দেশ্য প্রণোদিত হয়ে একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে নানা রকম কুৎসা রটাচ্ছে। আমার ধারণা তারা হয়তো মনে করে যে এই রাজনৈতিক দলটা তাদের প্রতিপক্ষ, এবং তাদের মধ্যে একটা কৌশল এসে গেছে যে তারা যদি ওই রাজনৈতিক দলটা, অর্থাৎ স্বৈরাচার চলে যাওয়ার পরে যে রাজনৈতিক দলটা এখানে এখন সর্বাপেক্ষা বৃহৎ এবং শক্তিশালী সংগঠিত রাজনৈতিক দল, দেশে সাধারণ নির্বাচন হলে মানুষ বা সাধারণ মানুষ মনে করে যে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে জনগণ ভোট দিয়ে, তখন আর একটা সত্যি মনে করছে যে এদের চরিত্র হনন করতে পারলে, মেলাইন করতে পারলে বোধহয় তাদের পপুলারিটি বেড়ে যাবে। এবং আজকে যে এই সমালোচনা মুখরিত সমাজ ব্যবস্থা, আমরা যেখানেই তাকাই না কেন সেখানেই আমরা এই জিনিসটা লক্ষ্য করছি যে তাদের উদ্দেশ্যই হলে যে তারা সমালোচনা করে কাউকে তার ইমেজকে মেলাইন করে তারা তাদের ইমেজকে বাড়াবার। এখন এই জন্য আমি বলছি যে সমালোচনা যেটা হবে, সমালোচনা মানুষকে পুনর্গঠন করে। সমালোচক আসলে কিন্তু যার সমালোচনা করে তার প্রকৃত বন্ধু, কিন্তু সমালোচনা যদি যুক্তিসঙ্গত বা বস্তুনিষ্ঠ হয়। কিন্তু আমাদের সমাজে এখন যেটা চলমান, মানে কোনো বস্তুনিষ্ঠ সমালোচনা হচ্ছে না, সমালোচনা হচ্ছে শুধু সমালোচনার জন্য, যার কোনো বেসিস নেই, যার কোনো সমর্থন নাই, প্রমাণহীন সমালোচনা। সেই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, যা আমরা শুনছি বাস্তবের সঙ্গে তার কতটা মিল তা আমরা পরখ করে দেখছি না, বা এমন কোনো মাধ্যম বা উপায়ও আমাদের কাছে নেই যে যেটার মাধ্যমে আমরা বলতে পারি যে আসলে যা শুনছি বা হচ্ছে বা যা আসছে আমাদের কাছে তা প্রকৃত অর্থে সত্য। আচ্ছা, সেই কারণে আজকে যে ঘটনাটি ঘটছে সেটি তো একেবারে এখন আজকে দেখেন, আমি আপনাকে বলি, আমি বারবার আপনি বলতে চারজন সমন্বয়ক আজকে ধরা পড়েছে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। এটা আজকের আগেও আরো 2-1টা বিক্ষিপ্ত ঘটনা আমি দেখেছি এরকম। এখন 2টা 5টা 7টা ঘটনাকে নিয়ে যদি আমরা মনে করি বা আমরা বলি যে এখন এরা সবাই, আপনি 2 জন বা 5 জনের অপকর্ম দিয়ে সমগ্র শ্রেণীর বা একটা গোষ্ঠীর চরিত্র হনন করার কোনো উপায় নেই, সুযোগ নেই। আসলে আমরা ঘটনাটা যতটা ব্যক্তি যতটুকু সমালোচনার বিষয়টাও আমাদের ততটুকু হয় যুক্তিসঙ্গত। 5 জন 10 জন 50 জন লোক অপরাধ করেছে, সেই জন্য একটা বড় প্রতিষ্ঠানের সবাইকে আমরা, এবং এটা ক্ষেত্রে আমি যেটা কথাটা বললাম যে 5ই আগস্টের পরে একটা রাজনৈতিক দল, বিশেষভাবে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যারা বহুবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এবং শুধু তাই না, তাদের সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতা শরিকও তারা হয়েছিলেন, কিন্তু এখন তারা স্বপ্ন দেখছে যে এদের চরিত্র হনন করে যদি করা যায় তাহলে তাদের পপুলারিটি বেড়ে যাবে এবং রাষ্ট্রীয় ক্ষমতা হয়তো বা তারা এককভাবে কোনো দিন আসার বোধ একটা সম্ভাবনা তৈরি হবে। ভ্রান্তিটা সেখানেই। সেই জন্য আমার বক্তব্যটা আমি এইভাবে শেষ করি, যে আমরা ছোটোখাটো ঘটনাকে
অনেক ব্যাপকভাবে উপস্থাপন করছি, যেটা অন্যায় হচ্ছে, সত্য মিথ্যা যাচাই করছি না, কতটুকু অপরাধ, তার কতটুকু উপস্থাপনা, এই পরিধি নির্ধারণ আমরা না করেই কথা বলে যাচ্ছি এবং অনুমান ভিত্তিক সমালোচনা করে যাচ্ছি। সেই জন্য আমি মনে করব আসলে সব কিছুই সমালোচনারও একটা মাত্রা থাকা দরকার, একটা টলারেন্স লেভেল থাকা দরকার। কিন্তু আমরা সমালোচনা করতে গিয়ে দেখেছি যে আমি সমালোচনা করছি, আমি সর্বাপেক্ষা উত্তম এবং আমি এমনভাবে, কিন্তু আমার বিরুদ্ধে যে কি আছে সেগুলো তখন আমি সমালোচনা করার সময় খেয়াল করি না। এইটাই হলো আমাদের জন্য দুঃখজনক। অ্যাডভোকেট রাজ্জাকী, শুনছিলেন আপনি যে বিষয়টি আলাপ করছিলাম, আপনার বক্তব্য শুনবে বিষয়ে। না শুনেন, এটা চাঁদাবাজি বলেন, যেটা বলেন এই যে চাঁদাবাজি, টাকা কালেকশন, এটা বাংলাদেশের একটা পুরনো ঘটনা। কেউ যদি বলে এটা আজকে শুরু হয়েছে, আমি মনে করি এটা স্রেফ ডাহা মিথ্যা কথা। চাঁদাবাজি একটা ট্রেডিশনাল বিষয়, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তো আমরা পরিবর্তন আশা করছি। আর সবচেয়ে বড় কথা, আপনি 16 বছরের যে ঘটনা, 16 বছরের যে টার্মোয়েল সিচুয়েশন দেশটাকে যেখানে রেখে গেছে, সেটা আপনি 11 মাসে একেবারে নিয়ন্ত্রণে নিয়ে ফেলবেন। তার ভিতরে চাঁদাবাজি নিয়ে ভাববেন কখন, সংবিধান নিয়ে ভাববেন কখন, ঐক্যমত্য নিয়ে ভাববেন কখন, এই সব কিছু মিলাইলে মানে রাষ্ট্রটা এখন যে জায়গাটা আছে, এখানে সেই বিষয়টা খুব বড় কোনো ইস্যু নয়। আবার কেউ ভাববে আমি চাঁদাবাজি সমর্থন করি, অফকোর্স নট। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি দেখবেন প্রত্যেকটা দল একে অপরকে ব্লেম দিচ্ছে, যে আমি বলছি উনি চাঁদাবাজি করে, উনি বলছে আপনি চাঁদাবাজি করেন, আপনি বলছেন আমি চাঁদাবাজি করি। ইফ ইট ইজ এ ফ্যাক্ট তাহলে সবাই চাঁদাবাজি করি, অ্যান্ড ইফ ইট ইজ নট এ ফ্যাক্ট তাহলে কেউই করি না। কথা সিম্পল। ভিন্ন ভিন্ন নামে, কেউ ডোনেশন, কেউ হাদিয়া, কেউ চাঁদাবাজি। তার মানে সবাই সবাইকে আমরা চাঁদাবাজ বলছি, এটা সত্য হইলে আমরা সবাই চাঁদাবাজ। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এনসিপির 4 জন গেল চাঁদাবাজি করতে, কোথায় গেছে তা জানেন? আপনি দেখবেন যে ওই যে ট্রেনে ডাকাতি হয়, পরে যে ব্রিফকেসের ভিতর থেকে নগদ 7 লাখ টাকা পাইছে, খুঁজে দেখবেন সে কোনো আমলা, মানে যার কাছে ঘুষের টাকা আছে, মানে তাদের কাছে। যেমন বেনজির সাহেবের বাড়ি খুঁজা পাইছে, যেটা নাকি ইমেলদা মার্কোস আর কোন মার্কোস তাদেরকে হার মানাইছে, তার পোশাক পরিচ্ছদ। এটাকে আপনি কি বলবেন? সে ছিল বাংলাদেশের আইজি। এই দেশের সরকার কি সেটা জানতো না? আপনি বিএনপিকে চাঁদাবাজ বলেন, এনসিপিকে বলেন, আপনি ওইটার সাথে খালি কম্পেয়ার করে দেখেন। আপনি কম্পেয়ার করে দেখলে এটা কোনো অপরাধী না, ফর গডসে। তারপরে আমি বলছি না আমি চাঁদাবাজিকে সমর্থন করি। ওনারা কি করেছেন? ওনারা তো চাঁদাবাজিই করছেন। হাত পা বেঁধে নিয়ে গেছেন, ক্রস ফায়ার দিবেন 50 লাখ টাকা না দিলে। ওই 5,000 10,000 টাকা গুইনা 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 100 কোটি টাকা, 1000 কোটি টাকা অ্যাবসার্ড ওকালতি করে খায়। জিজ্ঞেস করেন, ইফ ইট ইজ অ্যান অনেস্ট প্রফেশন, আপনি ভাবেন আপনার জীবনে 5 কোটি টাকা 40 বছর ওকালতি করে একখান করা খুব টাফ। গল্প যে যতই করুক, সেখানে বেনজির সাহেব ছিল মার্কোস। কে কি করেছে তার লোম টাচ করতে পারেনি বাংলাদেশের কেউ। সে প্রাইম মিনিস্টার ছাড়া কারো কাউন্টই করতো না। আপনি এই চাঁদাবাজ নিয়ে আলাপ করছেন কেন? আবারও বলছি, এটা আমি বৈধতা দিচ্ছি না, কাজে ওইখানে আগে যান। আর সব দল সবাইকে চাঁদাবাজ বলে, সুতরাং আপনার ধরে নিতে হবে সবাই চাঁদাবাজ, যদি এটাকে সত্য মনে করেন। তৃতীয় বিষয়টা একটা আসেন, আপনি যে বিএনপি থেকে চাঁদাবাজির কথা উঠছে, উনি বলল যে অনেক দল আছে তার গুডউইল নষ্ট করতে চায়। আপনি যদি গুডউইল নষ্ট করতে চান, ফর এক্সাম্পল, আমি এগ্রিড, করতেই পারেন, কিন্তু পত্রিকার ভাষণ যদি মিথ্যা হয় যে 2000-5000 লোক বহিষ্কার করছে, তার মানে প্রাথমিকভাবে আপনি কি আইনের ভাষায় প্রাথমিকভাবে আপনি এটারে একটা অ্যাপ্রুভাল দিচ্ছেন, মানে স্বীকার করে নিচ্ছে। স্বীকার করুন, না আপনি বহিষ্কার করবেন না। যদি কোন 5 জন করছেন বহিষ্কার, তাই বা করবেন কেন? 1 2 পত্রিকা যদি সব নিয়ে ফলস আসে, আপনার তো রাইট আছে রিজয়েন্ডার দেওয়ার। রিজয়েন্ডার দিলে নাও ছাপতে পারে, না ছাপলে আপনি বলতে পারেন আমি রিজয়েন্ডার দিছিলাম, ছাপে নাই। সেই বক্তব্য আমরা পাই নাই। সুতরাং চাঁদাবাজিটা এডমিটেড, সব পার্টি করে। এখন আসেন এই পোলাপান বাইসে বাইসে কাদেরকে ধরছে? দুর্বল জায়গায়। নুরুল হুদারে ধরলে চাঁদা পাবে, তো আমি কি আবেদ কি আউয়াল তারা ধরলে চাঁদা পাবে, কিংবা রকিবউদ্দিনকে ধরলে চাঁদা পাবে। তারপর সাবেক এমপি মন্ত্রী, যে এই তালিকা তাদের থাকে। ওই যেমনি ট্রেন ডাকাতি করে হিসাব করে, আপনি একটা ট্রেন একটা সবাই ধরে, যেটা প্ল্যান করা সবাই ধরে না, পার্টিকুলার লোক। সুতরাং ওই খুঁজে খুঁজে যাইতেছে, এবং এরা আরামসে গিয়ে চাইছে 1 কোটি। এর কারণ কি? সাহস হয়ে গেছে চাঁদাটা চাইতে। আর 1 কোটি চাইলে 10 লাখ 20 লাখ ইজিলি দেয়। 10 লাখ 20 লাখ টাকা ইজিলি দেয়। এটা কি তামাশা নাকি? টাকাটা তো তামাশা না, কিন্তু দিয়ে দিচ্ছে, মানে চেপে যেতে চায়।
আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এনসিপি চাঁদাবাজি করে, সব দল যদি চাঁদাবাজি করে, তাহলে এদের এত গুরুত্ব কেন? তাদেরটা যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, আরও যাদের নাম আসছে বা বহিষ্কার করছে, সেই রেটে গ্রেপ্তারটা নাই। যদি আপনি ওইভাবে ধরেন, যতজন বহিষ্কার হয়েছে ততজন কি গ্রেপ্তার হয়েছে? হয় নাই। সুতরাং সব জায়গায় একটা পক্ষপাতিত্ব আছে, যেটা আমরা এক্সপেক্ট করি না। এই হলো আমার চাঁদাবাজি নিয়ে অভিযোগ। যদি এই চাঁদাবাজ ধরতে হয়, রাষ্ট্রীয় চাঁদাবাজি বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় চাঁদাবাজি কোনটা? যত সচিব, বাংলাদেশে কোনো সচিব নাই, রিটায়ার্ড সচিব, যাদের লাইফ তার সার্ভিসকালীন সময়ে মাসিক 20 লাখ টাকা খরচ করে নাই, এমন কোনো আমলা নাই। একটা তো বেঞ্জির উদাহরণ দিলাম। সুতরাং রাষ্ট্রীয় চাঁদাবাজি যেই লেভেলে গেছে, সেটা রাষ্ট্রের সরকার বৈধতা দিছে। সুতরাং সেই সমস্ত সরকার এবং যারা পরীক্ষিত, আমরা সবাই দেখছি কম বেশি, তারা কে কি করেছে। সুতরাং এটা আমার কাছে একটা বিরাট অভিযোগ। আগে মানুষের রাষ্ট্রীয়ভাবে যারা রাষ্ট্রীয় দায়িত্বে যাবেন, চিন্তায় সৎ আপনাকে হতে হবে। আপনি চিন্তায় সৎ না হন, মানুষ সৎ অসৎ হয় চিন্তায়। মানে অপকর্ম করার পর আপনি ভাবেন না, প্রথম চিন্তা করেন অমুকের চাঁদাবাজি করব, প্রথম চিন্তা করেন অমুকরে কিল করব, প্রথম চিন্তা করেন ওকে আটকে টাকা নিব। আগে চিন্তা, মানে চিন্তায় সৎ। বাংলাদেশের কোনো রাজনীতিবিদ, আমি বিগত 53 বছর তো ভালো কথা, আমি দেখিনি কেউ চিন্তায় সৎ। কেননা চিন্তায় সৎ থাকলে, আপনার চিন্তায় যদি অসৎ না হন, আপনার অ্যাকশন অসৎ হবে কেন? আপনি বেনজির সাহেবের বাসায় 300 স্যুট পাওয়া যাবে কেন? আপনি আইজি কি জানি আর্মি চিফ, ওর নাম কি, আজিজ সাহেব, তার লাইফ স্টাইল আপনারা জানেন? কোন সচিবের লাইফ স্টাইল কীরকম? আপনি কি জানেন বাংলাদেশে বিডিআর হত্যা যখন হয়েছে, তখন আইজি সাহেবের মেয়ের জামাই মারা গেছে সেখানে, তার কোনো ফিলিংস আমি দেখি নাই, বরং সেটাকে ক্যাশ করে সে লন্ডনের অ্যাম্বাসাডার হয়েছে। এই হলো চাঁদাবাজির নমুনা। জি, আসবো আমি আবারও। একটা নিয়মমাফিক বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, এই যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলা হচ্ছে বিভিন্ন দলের, কিন্তু তারপরেও কি আপনার কাছে মনে হয় যে রাশ টেনে ধরা যাচ্ছে? যদি যায় না তাহলে কেন না? তার মানে কি কেন্দ্রের কথা তৃণমূলে পৌঁছাচ্ছে না? দেখুন, আমি আপনাদের সঙ্গে অত্যন্ত সবিনয় আপনাদের এই উপস্থাপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি। যেই সোর্স থেকে ইনফরমেশন পেয়ে আপনারা আজকে এই প্রশ্ন করছেন বা উপস্থাপন করছেন, সেই একই সোর্স আমার কাছেও। মানে আপনি বলছেন যে বহিষ্কারের ব্যাপারটি তো, অর্থাৎ আমি এই কথাটা বলি যে পত্রিকায় যা দেখি বাস্তবে তা না। আপনি দেখবেন যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা মনে রাখবেন। এখন দলীয় শৃঙ্খলাকে যদি আপনি ভিন্ন কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত করেন, তাহলে বিষয়টা অন্য জায়গায়। তাহলে আপনি যেটা পত্রিকায় ছাপাচ্ছেন অথবা মানুষে বলে বেড়াচ্ছেন অথবা যেটা নিয়ে সমালোচনা করা হচ্ছে, সেটা হলো চাঁদাবাজি। অথচ আপনি দেখবেন চাঁদাবাজি যদি হয়ে থাকে, আপনি যেমন আপনি বললেন যে 4000-5000 লোককে বহিষ্কার করেছে, যদি তাই হবে তাহলে 10টাও মামলা হলো না কেন? চাঁদাবাজি যদি এটা হয় এবং সেই কারণে যদি কাউকে দল থেকে বহিষ্কার করা হয়, তাহলে সর্বপ্রথম যে জিনিসটা হয় সেটা হলো যে এটা মামলা হবে। সেটা কিন্তু হয়নি। তাহলে পত্রিকাতে সংবাদ আমরা দেখছি, সেটা একদম প্রকৃত সত্য হিসাবে বিবেচনা করার মতো সুযোগ আমাদের হাতে নেই। আপনি দেখেন মিটফোর্টের সামনে একটা ঘটনা ঘটে, একটা লোককে হত্যা করা হলো। আপনি এই যে সোশ্যাল মিডিয়া এবং ইভেন জাতীয় মিডিয়াও এমনভাবে একটা দলকে টার্গেট করে নানা রকম কথা বলা, কিন্তু পরবর্তী সময় আমরা কি দেখলাম? যাদের কথা বলা হলো তাদের বাইরে কিন্তু আসলে ভিন্ন লোকরা। আপনি খুলনায় একটা যুব দলের ছেলেকে মেরে ফেললো, আপনি দেখেন নানা রকম কথা বলা হইলো, অথচ বাস্তবতা কি সেখানে ভিন্ন। তো এখন আমরা আজকে একটা খবর আসার পরই একটা কথা বলে ফেললেন, কালকে দেখা গেলেন আমি আজকে যা বলে ফেললাম ঘটনাটা আসলে তা না। সেই জন্য যারা আমরা এইভাবে বলি, পত্রিকা বলেন, অন্য মিডিয়া বলেন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, যে কোনো বক্তব্য উপস্থাপনের আগে নিজেকে দায়িত্বপূর্ণ আচরণ করা দরকার। তো আমার বক্তব্য হলো এইখানে যেই বক্তব্যটা আপনারা বলছেন, যেই সংখ্যাটা আপনারা বলেছেন,
এটা আমি আপনাদের সঙ্গে কোনোভাবেই একমত না, এবং এটা অত্যন্ত গৌণ। হয়তো আপনার একটা প্রশ্ন মনে আসতে পারে যে এই যে আপনার মিটফোর্ডের সামনে যে ঘটনা হলো, তাহলে একজন বা দুইজন লোককে কেন দল থেকে বহিষ্কার করা হলো? এটা একটা প্রশ্ন আসতে পারে না? একটা দল কতটা গণতান্ত্রিক হলে এটা করতে পারে, সেটা হলো এই যে একটা অভিযোগ আসার পর সত্য মিথ্যা যাচাই করার আগেই চিন্তা করেছে তাকে দলীয় নিউট্রাল করার আগে তাকে একটা নিউট্রাল সাময়িক একটা পজিশনে নিয়ে আসি, এবং একটা যুক্তিসঙ্গত সময় পর দেখা যাবে যে না, এই সিদ্ধান্তটা দলের সঠিক হয়নি। কিন্তু এখন এরকম একটা কথা, এখন আপনি যদি সমালোচনা করেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে যে একটা মিথ্যা কথা আমি বাজারে ছড়িয়ে দেব, এবং সেইটা একটা পর্যায়ে চলে যাওয়ার পর কর্তৃপক্ষ কি করবে, একটা সিদ্ধান্ত নিবে। সেই সিদ্ধান্তটা যে অন্যায়ভাবে হচ্ছে, এটা কিন্তু যিনি আপনি প্রকাশ করছেন, এই কথাগুলো অন্যায়ভাবে বলছেন, তিনি কিন্তু ভালোভাবে জানেন। কিন্তু আপনারা আমার কথা শোনার পর যে অ্যাকশনটাই যাচ্ছে, যিনি অ্যাকশন নিচ্ছেন তিনার কাছে কিন্তু তিনি কিন্তু আমার আপনার কথাকে বিশ্বাস করতেছে, বা আমার আপনার উপস্থাপিত ইনফরমেশনকে গ্রহণ করতেছেন। আগামী কালকেই বা 2 দিন পরেই দেখা যাবে যে আপনার আমার কথার উপরে বেসিস করে গ্রহণ করার সিদ্ধান্ত বাস্তবে আসলে সঠিক না। তখন যিনি সিদ্ধান্ত গ্রহণ করে তারও যেমন অনুশোচনা হয়, যার বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার প্রতিও কিছুটা অবিচার করা হয়। সেই জন্য আমার বক্তব্যটা একদম পরিষ্কার, যা আপনারা দেখছি যা সমালোচনা, বাস্তবে আসলে তা না। একটা রাজনৈতিক দলকে, অর্থাৎ আমি খোলামেলা বলি, বিএনপিকে হেয় করার জন্য একটা গোষ্ঠী আপনি লক্ষ্য করেছেন, সেদিন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একটা কথা বলেছে যে এই সরকারের মধ্যে আর একটা সরকার আছে। জি, এই সরকার কারা? আপনি দেবপ্রিয় ভট্টাচার্য। এবং আপনি লক্ষ্য করবেন এটা কেন বলছে, বিনা কারণে বলেনি। আপনি দেখেন আজকে দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আমরা অনেকেই ইঙ্গিত করে অনেক সময় বলে থাকি যে এনসিপি যারা, তারা এই সরকারের চাইতেও শক্তিশালী, এবং আমার মনে হচ্ছে ওনারা এইটাই মিন করতে হয়তো বা চেয়েছে। তো সেই জন্য আপনি দেখেন প্রশাসন, রাজ্জাকী সাহেব 2টা কথা বলেছে, 2টা কথার একটা কথা আমার খুব লেগেছে, সেটা হলো এই যে এই দেশের রাজনীতিবিদরা কিছুই করে না এই দেশের জন্য, তাদের কোনো সততাই নাই। রাজ্জাকী সাহেব এই কথাটা আবার নতুন করে চিন্তা করা উচিত। এই জন্য রাজনীতি ছিল বলে, রাজনীতিবিদ ছিল বলেই দেশ, আজকে আমরা একটা দেশের এইখানে উপনীত, একটা দেশের জন্ম হয়েছে। আজকে ওনার আমার বিকাশ হয়েছে জীবনে, আজকে ওনার আমার জীবনে অনেক কিছু এসেছে। সুতরাং রাজনীতিবিদ অসৎ হইলে আজকে আমরা যা পেয়েছি, যেখানে উপনীত হয়েছি, তা সম্ভব হতো না। এখন 2-1 রাজনীতিবিদের চরিত্র নিয়ে যদি সমগ্র রাজনীতিবিদদের চরিত্র আমরা হরণ করতে যাই, তাহলে সবচেয়ে বড় দুঃখজনক হয় কি, তাদের চরিত্র হননের চাইতে আমার সীমাবদ্ধতাটা বেরিয়ে আসতেছে। তো আমি বলবো আমাদের সমালোচনা, ওই যে সেই কারণে শুরুতেই বলছিলাম সমালোচনা করা উচিত, কিন্তু দায়িত্ববান হওয়া উচিত। আর একটা জিনিস যেটা বলছেন, আমলা, দেশটা আসলে আমলাদের। আপনি দেখেন না, সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা আমলারা ভোগ করে, আর তারা এমন একটা জায়গায় উপনীত, মনে হচ্ছে সাধারণ মানুষের প্রভু। আপনি এখন দেখেন 5ই আগস্টের সময় পুলিশের যে দুরবস্থা দেখেছিলেন, যে অসহায়ত্ব দেখেছিলেন, কি কারণে? এটা তাদের অর্জন ছিল। তারা স্বৈরাচারকে সহযোগিতা করছে দেশের সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়িয়ে। কিন্তু পরিবর্তন আসার সময় যেটা হলো, পুলিশের যে মিজারেবল অবস্থা আমরা দেখেছি, আমাদেরকে কিন্তু কষ্ট লেগেছে যে দেশের একটা এত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে কেন এইরকম একটা দুরবস্থার মধ্যে পড়ে যাবে। আপনি দেখেন খুব বেশি দিন কিন্তু লাগে নাই, যখন এই সরকার বা তাদের আচার আচরণে পুলিশ যখন তার নৈতিক বা মনোবল আবার ফেরত পাইলেন, পুলিশ কিন্তু তারপর আবার তার আগের ভূমিকায় চলে গেলেন। এটা কি আমাদের ছিল? তো সেই জন্য বলছিলাম যে সবই গেছে, স্বৈরাচার চলে গেছে, কিন্তু দেশের যে মানুষগুলো আমরা ছিলাম, যারা ওই 5ই আগস্টের সময়, যারা বা 5ই আগস্ট পর্যন্ত যারা আমরা সৎ হয়ে আন্দোলন করেছিলাম, আমরা 5ই আগস্ট চলে যাওয়ার পরে, স্বৈরাচারের পতনের পর, আমরা কে কত ব্যক্তি জীবনে আমাদের সততাটাকে ধরে রাখতে পারি, সেটাও আমাদের চিন্তা করার, বিবেচনা করার বিষয়। অসংখ্য ধন্যবাদ জনাব রাজ্জাকী। আমি মাসুদ ভাইয়ের সাথে বিষয়ে কতগুলি কথা বলি। উনি মিডিয়ার কথাটা বলছে, মিডিয়ার উপর ডিপেন্ড করতে নাই, মানে যেটা বলা হচ্ছে আর কি। তাহলে আপনার এনসিপির চাঁদাবাজ যেগুলো ধরলো, আমাদের কাছে তো সোর্স মিডিয়া, আমি এটা কি বলবো? এটা কি সঠিক নয়? তারপরে এটা তো একেবারে স্পষ্ট যে তারা কোর্টে গেলেন বা তাদের আইনি প্রক্রিয়া বুঝলাম। আমার কাছে উনি বলছে যে যাদের এত বহিষ্কার করা হলো তারা তো মামলা হয়নি। রাইট, সেটাই বলছি। 1 নম্বর উনি বলছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ চাঁদাবাজি করলেও হয়, সেটা একটা। এর আরো ক্রাইটেরিয়া, আরগুলো তো আমি জানি না, আরগুলো তো জানবেন না।
আপনি যখন অভিযোগ আসছে তার পরিপ্রেক্ষিতে যখন বহিষ্কার, তখন মনে হয় যেটার সাথে রিলেভেন্ট। আচ্ছা, সেটা আমি বলছি। 2 নম্বর, বহিষ্কারদেরকে গ্রেফতার করছে না, আমি কথাটা বলছি কেন করছে না। প্রশাসন ডিপেন্ড করে লংজিভিটির উপরে, কে আসতেছে সামনে ক্ষমতায়। প্রশাসন নিশ্চিত ক্ষমতায় আসবে কারা এবং 5 বছর থাকবে, এটা প্রশাসনকে চিন্তা করতে হয়, আমাদের অতীত অভিজ্ঞতা। আচ্ছা, 3 নম্বর আসেন, রাজনীতিবিদদের কথা বলছে, যেটা বলছে রাজনীতিবিদ হয়তো কিছু খারাপ হতে পারে, আমি একমত। টপ যদি খারাপ হয়ে যায় বাকিগুলোর আলাপ করে লাভ নাই। বেনজির সাহেব যখন অর্জন করছেন তখন হাসিনা ছিলেন ক্ষমতায়, তো ওই টপ যদি অ্যালাউ করে আর দরকার নেই তোমার খারাপ হওয়ার। আপনি টপ ঠিক থাকলে, যেমন একটা থানার ওসি যদি ভাবে যে এই থানার কেউ ঘুষ খাইতে দেবে না, থানার ওসি আপনি লিখে রাখতে পারেন কেউ ঘুষ খেতে পারবে না, সিম্পল। কাজী সব খারাপ আমি বলিনি, সব খারাপ বলার প্রয়োজনও নাই। 18 কোটি লোকের মধ্যে আপনি 16.5-17 কোটি লোক পাবেন ভালো, আর বাকিরা খারাপ। এবং খারাপটা এরকম খারাপ যেটা সংক্রামক ব্যাধির মতো। আর খারাপের সাথে সম্পর্ক দুটা জিনিসের, এক পাওয়ার আর এক টাকা। দিন শেষে সবার টাকা দরকার। এই পিএইচডি হোল্ডার বলেন, লয়ার বলেন, অমুক বলেন, তমুক বলেন, এন্ড অফ দ্য ডে ইউ নিড মানি। তো পাওয়ারের সাথে যখন টাকা আসে সোনায় সোহাগা, আমি সেটা বলছি। কাজে এটা আপনাকে মাথায়। 2 নম্বর আসেন, রাজনীতিবিদরা তারা সব পারে, অ্যাবসার্ড। বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে যখন ক্ষমতা চলে যায়, কারা কারা নিছে? সামরিক শাসনের মধ্যে ক্ষমতা হারাইছে, এরশাদ সাহেব ক্ষমতা নিছে, 111-এ ক্ষমতা নিছে, ইউনূস সাহেব বসছে। তো রাজনীতিবিদ যদি এত পরিপক্ক হয়, আপনার ত্রুটিটা কোথায় ছিল যে আপনার ক্ষমতা যাওয়ার পর নির্বাচন দিয়ে যাইতে পারলেন না, আরেকটা নির্বাচন সরকার না দিয়ে আপনি চলে গেলেন, আরেকটা লোক আসলো? এটা তো রাজনৈতিক ব্যর্থতা, রাজনৈতিক দলের ব্যর্থতা। রাজনৈতিক দল মানি যে দে নো এভরিথিং, নট কারেক্ট। আপনি যদি বলেন ইউনূস সাহেব রাজনীতিবিদ না, আমি একমত, আমি দ্বিমত করছি না। আপনি যদি বলেন ফখরুদ্দিন সাহেব উনিও রাজনীতিবিদ না, আমি একমত। কিন্তু আপনি যদি শুধু ফখরুদ্দিন সাহেব আর ইউনূস সাহেব কম্পেয়ার করেন, তাহলে নিঃসন্দেহে বলবেন ইউনূস সাহেব ভালো। তাহলে ফখরুদ্দিন সাহেবের পাশে একজন সেনাপ্রধান ছিলেন, তখন মাটি থরথরায় কাঁপতো। ইউনূস সাহেবের পাশে একজন সেনাপ্রধান আছেন, তারে সহযোগিতা করার জন্য মাটি কাঁপছে না। কারণটা কি? এটা কি ইউনূস সাহেবের ব্যর্থতা আর ওটি কি ফখরুদ্দিন সাহেবের সাকসেস? নো, কোঅপারেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন। ইউনূস সাহেব ইজ নন কোঅপারেটেড, পরিষ্কার। সুতরাং বিষয়টা আপনাকে ওইভাবে ভাবতে হবে। সুতরাং এখানে আপনি ওই রাজনীতিবিদদের ফেইলিউর আছে, রাজনীতিবিদদের ফেইলিউর বইলেই বাংলাদেশ সামরিক শাসন আসছে, রাজনীতিবিদদের ফেইলিউর বইলেই আপনার 111 আসছে। রাজনীতিবিদ মানি এভরিথিং নয়। তাহলে আপনি কেন জানলেন না? আপনার গোয়েন্দা ছিল, আপনার এসআই, আপনার ডিজিএফআই সব ছিল, আপনার অভ্যুত্থান হয়ে গেল। অভ্যুত্থান হচ্ছে কখন? প্রশাসন যখন ঘুরে দাঁড়ায়। সব অভ্যুত্থান প্রশাসন যখন ঘুরে দাঁড়ায়। সামরিক অভ্যুত্থান মানে সামরিক বাহিনী ঘুরে দাঁড়াইছে। শেখ হাসিনা চলে গেছে মানে আর্মি তাকে ফাইনালি কোঅপারেট করে নাই। সুতরাং এটা মাথায় রাখতে হবে। রাজনীতিবিদ মানে তারা সবকিছু করতে পারে? নো, তারা ড্যামেজ করছে বলেই ওরা আসতে পারছে, তারা পুঙ্খানুপুঙ্খানু নয় বলেই তারা আসতে পারতেছে। হাসিনা যখন চলে গেল তখন তো রাজনীতিবিদ কারো ক্ষমতা বসায় নাই, দেশবাসী তো কোনো রাজনীতিবিদের নাম বলে নাই। কেন বলে নাই? বলতে পারতো তো, কথার কথা বলছি, বলতে পারতো তো। সুতরাং রাজনীতিবিদ মানেই একেবারে সব বোঝেন, সব জানেন তা না, তারা মঙ্গল গ্রহের না। অতীতে যারা রাজনীতি যারা ক্ষমতায় ছিলেন তাদের কি কার কি ক্রাইটেরিয়া, তারা কিভাবে চালিয়েছেন? আপনি একা দেশ চালাইতে পারবেন না। ইউ মাস্ট বি কোঅপারেটেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন। ইফ ইউ আর নট কোঅপারেটেড বাই দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইউ উইল সাফার ফর এ লং। কিচ্ছু করার নেই। সুতরাং এখানে কারো ব্যর্থতা আমি দেখতে চাই না, ব্যর্থতা আপনি বললেই হবে না। অসংখ্য ধন্যবাদ। আমি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। শুনছিলেন আপনি জনাব রাজ্জাকী বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন, সেগুলো প্রসঙ্গে বলবেন। পাশাপাশি নির্বাচন প্রসঙ্গ চলেই আসে এ কারণেই যে যেই আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আমরা বলছি, যে চাঁদাবাজি কিংবা অন্যান্য বিষয়েও আমরা আলাপ করছি, সব কিছুর মূলেই বলা হয়ে থাকে যে একটি নির্বাচিত সরকার আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হবে, অবকাঠামোগত উন্নয়ন বা বিনিয়োগ পরিস্থিতি সার্বিকভাবে সকল স্থবিরতার ক্ষেত্রে এক ধরনের গতির সঞ্চার হবে। যে কথাটি অ্যাডভোকেট রাজ্জাকীও কিছুটা বলছিলেন যে যারা প্রশাসনে রয়েছেন তারাও কিছুটা দোলাচলের মধ্যে আছেন, তাদের চিন্তাভাবনায় সার্বিকভাবে সেই বিষয়টিও একটু আলোচনা করবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি একটা জিনিস মনে রাখবেন, গত 111-এর সময় আপনি লক্ষ্য করেছেন হঠাৎ করে এই এখন যেরকম সমালোচনা মুখরিত সকল মিডিয়ায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে রাজনীতিবিদদের চরিত্র হরণ করার জন্য সকলে ব্যস্ত।
আমি একাকারের সময় লক্ষ্য করেছি এরকম অরাজনৈতিক লোকরা রাজনৈতিকবিদদের চরিত্র হরণ করে তারা মনে করতেন যে রাষ্ট্র পরিচালনা করার জন্য সব সততা এবং যোগ্যতার অধিকারী তারা, এবং সে কারণে তারা যখন 111-এর সময় ব্যর্থ হলেন তারা কিন্তু চুপ করলেন না, তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে গেলেন। এবং আপনি দেখবেন তারা 2024-এ এসে আবার সার্থক হলেন। রাজ্জাকি একটা কথা বলেছেন যে রাজনৈতিক সরকার হলো না কেন 5ই আগস্টের পরে, রাজনৈতিকবিদরা তো ললিপপ খায় না। একটা দেশে আন্দোলন হওয়ার পরে রাজনীতিবিদদের টার্গেটই থাকে যে জনগণের ভোট দিয়ে তারা ক্ষমতায় বসবে। তারপরে সুতরাং ওই সময় জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার কোনো সুযোগ ছিল না, যে কারণে বেসড অন কনসেনসাস, এবং সেই কনসেনসাসে রাজনীতিবিদদের ঐক্যমতে উপনীত হওয়ার কারণে কিন্তু আজকের সরকারের জন্ম হয়েছে। এবং আজকের সরকার যেহেতু পড়ছে এবং তাদের একটা অরাজনৈতিক ক্যারেক্টার ছিল, এবং এটা তারা যেহেতু রাজনৈতিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না এই জন্য, সুতরাং অরাজনৈতিক লোকদের একটা প্রচেষ্টাই আছে যে তারা যখন বিপদ দেখে তখন খোলসের মধ্যে ঢুকে, যখন একটু সাবলীল পরিস্থিতি বা স্বাস্থ্যসম্মত পরিবেশ দেখে তখন তারা উদার নৈতিক কথা নিয়ে সামনে আসে এবং তারা টার্গেট করে রাজনীতিবিদদের, যে তারা রাজনীতিবিদদের, অথচ এই রাজনীতিবিদরাই তাদেরই অর্জনই কিন্তু আজকে এই দেশ। কিন্তু দেখবেন সমালোচনা করার সময় মনে হবে রাজনীতিবিদরা দেশের জন্য কিছুই করে নাই, সব অরাজনৈতিক ব্যক্তিরা। আপনি রাজ্জাকি সাহেব আরেকটা কথা বলছে প্রশাসনের কথা, কি কারণে বলেছেন যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার, এই জন্য প্রশাসনের উপরে তাদের কোনো দখল নাই। তাহলে রাজনৈতিক সরকার তো 16 বছর ছিলেন, যে চরিত্রই হোক না কেন, তখন প্রশাসনের রূপে তারা কি, বরং এইটা বলা যায় এই দেশের ইতিহাসে রাজনৈতিক সরকার ক্ষমতার থাকাকালীন সময় আমলারা বেশি দুর্নীতি করেছে, ব্যুরোক্রেসি। সুতরাং আপনি যে কথাটা বলছেন এটা আসলে হবে না, কারণ আমাদের প্রতিষ্ঠান ওইভাবে গড়া হয়েছে, আমাদের প্রতিষ্ঠানগুলো গড়া হয়েছে ওইভাবে যে তারা নিজেরা চরিত্রহীন, এবং আপনি দেখবেন এই যে রাজনীতিবিদদেরকে চরিত্র হনন করা, এটা বাইরে যেমন একটা অরাজনৈতিক গ্রুপ আছে, রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরও আপনি দেখবেন আমলারা চেষ্টা করে রাজনীতিবিদদের চরিত্র হনন করার জন্য নানা কৌশল কায়দায়। তো সেই জন্য আমি মনে করি রাজনীতিবিদদের সমালোচনার ঊর্ধ্বে আমি এ কথা বলতে যাব না, কিন্তু মনে রাখতে হবে রাজনীতিবিদদেরকে আপনি যত সমালোচনা করেন, এদেশের বৃহৎ সকল অর্জন রাজনীতির কারণে হয়েছে। দেশে রাজনীতি না থাকলে, এবং আপনি গত 16 বছরের আন্দোলন কি কারণে হয়েছে, এত অকাতরে মানুষ তার জীবন স্বেচ্ছায় কেন দিয়েছিলেন? আপনি জুলাই মাস থেকে 5ই আগস্ট পর্যন্ত এতগুলো মানুষ কেন আত্মহত্যা দিলেন, এতগুলো মানুষ কেন পঙ্গু হলেন? একটা মাত্র কারণে, সেটা হলো মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত আনার জন্যে, মানুষের ভোটাধিকারকে ফেরত আনার জন্য, মানুষের নির্বাচিত সরকার দ্বারা দেশ চালাবার জন্য। রাজনীতি যদি এতই খারাপ হবে তাহলে এই মানুষগুলো আত্মহতি দিতেন না, এবং যারা আত্মহতি দিয়েছেন দেখেন কারো মুখ থেকে কিন্তু আপনি শুনবেন না। এবং ওই আন্দোলনে যারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল জেএনসিপি, তারাও দেখলেন যে রাজনীতি ছাড়া দেশের মুক্তি আনা আসলে সম্ভব না। সে কারণে অরাজনৈতিক লোকরা তারা কি করলেন, রাতারাতি তারাও রাজনৈতিক দল করলেন। অর্থাৎ রাজনীতি, সেই জন্য যারা আমরা রাজনীতি অর্জন ভোগ করেছি বা ভোগ করছি, তারা ভোগ করে অবস্থানে বসে সুদৃঢ় করে আমরা যদি ঢালাউভাবে রাজনীতিকে সমালোচনা করি তাহলে হয় কি, এটা নিজের প্রতি অবিচার করা হয়, আর রাজনীতির প্রতি তো হচ্ছেই। যেন রাজনীতি নির্বাচন প্রসঙ্গে এখন নির্বাচন, একটা নির্বাচন হতেই হবে। নির্বাচন হওয়া ছাড়া জনগণের সরকার আপনি দেখেন এই সরকারের নাম অন্তর্বর্তীকালীন, কিন্তু বলা হচ্ছে এখনো লেভেল প্লেইং ফিল্ড নেই। এখন সেই ক্ষেত্রে নির্বাচন কিভাবে হবে? হলো নির্বাচন এখন একটা শক্তি, যদি আপনি সংস্কার বলেন বা অন্যান্য যে কোনো কিছু বলেন, সেগুলোকে যদি নির্বাচন দেরি করার জন্য বা পিছিয়ে দেওয়ার জন্য বাহানা হিসাবে ব্যবহার করে, সেটা বোধহয় টিকবে না। কারণ আপনাকে মনে রাখতে হবে ইতিমধ্যে 1 বছর অতিবাহিত হয়েছে, মানুষের মধ্যে কিন্তু এখন আপনি দেখেন প্রফেসর ইউনূস যেদিন ক্ষমতায় বসছেন সেদিন দেশের মানুষ যেভাবে থাকে, এবং দেশের রাজনীতিবিদ সকল শ্রেণী, একটা জাতি এতটা ঐক্যবদ্ধ কখনো হয়নি। সেই ঐক্যবদ্ধ শক্তি এই রাষ্ট্রীয় ক্ষমতা যখন প্রফেসর ইউনূসকে বসাইলেন, এবং আপনি দেখেন মানুষের সেই আজকের অবস্থায় নাই। বহু মানুষের মুখে আমরা যারা ইউনূস সাহেব ক্ষমতায় বসুক সমর্থন করেছিলেন, খুব স্বল্প সময়ের ব্যবধানে তারা এখন আজকে সমালোচনায় মুখরিত। সেই জন্য আপনাকে মাথায় রাখতে হবে, কারণ একটা টেক আপ, শোনেন এই দেশটা আসলে একটা রাফ ওয়েদারে চালানো প্লেনের মতো, খুব মাস্টার প্ল্যান পাইলট না হলে টেক আপ করা খুব কঠিন হয়ে যায়, এবং এটা রাজনীতিবিদ ছাড়া। এবং আমি আপনাকে খুব পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আজকে রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদই, যারা আমরা দেখেছি রাজনীতিবিদরা স্বৈরাচার হয়েছে,
সেটা এক একটা সময় এক একটা চরিত্র এক একটা সরকার হয়েছে স্বৈরাচার, কিন্তু তার মাসুল তার পতনও তো তারা দিয়ে গেছে। হ্যাঁ, দেশটাকে পিছিয়ে নিয়ে গেছে, কিন্তু আপনি দেখবেন যে জাতি যে দেশ যতবার তারা রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে, প্রশাসনের ব্যর্থতা দেখা গেছে, দেশের অর্থনীতি পঙ্গু হয়েছে, সেটা পুনরুদ্ধারের কাজও কিন্তু আবার রাজনীতি করেছে, রাজনীতিবিদরাই করেছে, রাজনৈতিক সরকারই করেছে। এবং আপনি দেখেন, আমি আজকে একটা কথা আপনাকে বলে যাই, 1996 সনে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, এই 1996 থেকে 2001 পর্যন্ত দেশটাকে একদম পথে বসিয়ে দিয়ে গেছিল। আপনি হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতা 82-তে দখল করার পরে আপনি লক্ষ্য করে দেখেন 90-এর পতন পর্যন্ত এই 8 বছরে দেশটাকে তলাবিহীন অবস্থায় নিয়ে গেছিল। বিএনপির 1991 সনে ক্ষমতা আসার পর আবার কিন্তু অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল, অর্থনীতি পুনর্গঠিত হয়েছিল। আবার আপনি দেখেন সেই আওয়ামী লীগ 96-তে যে দেশটাকে দখল করে যা করে গিয়েছিল, 2001 সনে এসে কিন্তু বিএনপি আবার অর্থনীতির চাকা ঘুরিয়ে দিয়েছিল। সুতরাং রাজনীতি যদি উচ্চাভিলাষী হয়ে দেশের ষড়যন্ত্র করে দেশের ধ্বংস করতে চায়, দেশের সব কিছু অর্জনকে, আবার সেটা পুনরুদ্ধার রাজনীতি দ্বারাই সম্ভব, অরাজনৈতিক যোগ দিয়ে সম্ভব না। হ্যাঁ, এটা ঠিক, অরাজনৈতিক লোকদের রাজনৈতিক কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য সহযোগিতা করতে, এবং তারা সহযোগিতা করতে বাধ্য, কারণ প্রজাতন্ত্রের সুযোগ সুবিধা গ্রহণ করেই তারা আজকে বড় বড় আমলা হয়েছেন বা বড় বড় বিশেষজ্ঞ হয়েছেন। সুতরাং তারাও আমি মনে করি ডিউটি বাউন্ড টু সার্ভ দি নেশন আন্ডার পলিটিক্স, এছাড়া কোনো উপায় নেই। আর নির্বাচন না দিলে, নির্বাচন যতটা দেরি করবে, যতটা বিলম্ব করবে, জাতি যতটা বিভ্রান্তিতে পড়বে, তার চাইতে বেশি বিভ্রান্তিতে যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তারা পড়বেন। এবং জাতিটাকে যদি সেই রকম একটা অবস্থায়, এবং এটা মনে রাখবেন, আমাদের একটা প্রতিবেশী দেশ আছে, আমরা যদিও কথায় বলে থাকি তারা আমাদের বন্ধু, কিন্তু তাদের বন্ধুত্ব আমাদের জন্য কেমন এটা তো আমরা দেখতেছি না। সেই জন্য বাইরের বন্ধুত্ব ধরে রাখা অথবা বহিঃশক্তির যে অন্যায় চাপ আমাদের প্রতি, সেগুলোকে অথরিটির সাথে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে রাজনৈতিক সরকার ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া এটা নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব হবে না। অতএব যত তাড়াতাড়ি নির্বাচন হয় তত তাড়াতাড়ি এই সরকারের মঙ্গল হয়, যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি দেশের মঙ্গল হবে। অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট রাজ্জাককে শুনছিলেন আপনি সার্বিকভাবে। আমি আর কি বলবো, উনি যেভাবে বললেন আমার তো আর বলার কিছু নাই। শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় ছিলেন কি নির্বাচন করে নাকি নির্বাচন ছাড়া? নির্বাচন ছাড়া, তথাকথিত নির্বাচন। শেখ হাসিনার সেই কারণেই আমি বললাম মানুষ নির্বাচনের উন্মুখ হয়েছিল ওই কারণে। শেখ হাসিনা কিন্তু একজন মারাত্মক রাজনৈতিক পরিবারের লোক, 16 বছর অরাজনৈতিকভাবে ক্ষমতায় ছিল। 2018 সালে তাকে বৈধতা দিছিল। আবার আজকে যারা সবচেয়ে বড় দল, তারা আবার 2024-এ নির্বাচনে যায়নি। কথা ছিল কি, লেভেল প্লেইং ফিল্ড নাই। সেই প্রশাসনের লোক এখনো বিরাজমান। আজকে কিন্তু তারা নিশ্চিত যে তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড আছে, কিন্তু জামাত আবার বলছে লেভেল প্লেইং ফিল্ড নাই। সেটা আবার আমরা কি বলছি, জামাত ছোট দল, তাই সে নির্বাচন যাতে না করা লাগে সেই অজুহাতে বলছে। বাট প্রশ্ন, আমার জামাত বাদ দিলাম, কিন্তু ওই একই প্রশাসনের অধীনে আজকে কেন আপনারা নিশ্চিত হলেন লেভেল প্লেইং ফিল্ড? 1 নম্বর। 2 নম্বর হলো, সকল রাজনৈতিক দল, উনি বলছেন যে রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে। অফকোর্স, আমি তো সেটা বলিনি। আমি বলছি যে ওই রকম একটা ঘটনার পর জনসাধারণ বা ছাত্র জনতা যারা, আমি বিএনপির বা আওয়ামী লীগ বা জামাতের কথা বলছি না, কোনো জনগণের পক্ষ থেকে তো এইটা আসে নাই অমুক কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে দেওয়া হোক। ইউনূস সাহেবকে চুজ করলো। আবার এই রাজনীতিবিদ, উনি বললেন আন্দোলন করছে ছাত্ররা, কেন? ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে। ভুল করেছেন আপনি, কোটা আন্দোলন করেছিলেন? না না, আমি তা বলছি না। ছাত্ররা যে ফাইনালি গিয়ে জীবন দিল, কেন? ভোটাধিকারের জন্য। ভোটাধিকারটা নষ্ট করছে কে? রাজনীতিবিদরা। শেখ হাসিনা অহংকারী রাজনৈতিক পরিবারের, বাংলাদেশে যারা স্বাধীন করে আনছে এটার ধারক বাহক হিসেবে, তার দায় তো রাজনীতিবিদ। ভোটাধিকার কেড়ে নিছে রাজনীতিবিদ। ইউনূস সাহেব তো ভোটাধিকার দিচ্ছে, আপনাকে নির্বাচনের তারিখ দিচ্ছে। ব্যর্থ 16 বছর কোনো ভোটাধিকার শব্দই করতে পারেননি নির্বাচনের জন্য। এটা কিন্তু আমি দুঃখে বলছি, শখে বলছি না। এরপরে আসেন আপনি, রাজনীতিবিদরা কথায় কথায় বলতেছে উনি একটি অনির্বাচিত সরকার, উনি পারবেন না। রাজনীতিবিদরাই তো অসাংবিধানিক সরকারকে সমর্থন দিচ্ছেন। কেন?
আপনি তখনই শব্দ করতেন অরাজনৈতিক ব্যক্তিদের দিব না। দ্বিতীয় কথা আসেন, উনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশে এই প্রথম একজন লোক অন্তর্বর্তীকালীন সরকার, অন্তত এই তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পরে। অন্তর্বর্তীকালীন সরকার মানে পরিষ্কার উনি সংবিধানের বাইরের সরকার। আর যে লোক সংবিধানের, যে সরকারটা সংবিধানে না, তার জন্য ওই সংবিধান নয়, সে অলিখিত সংবিধানের দায়িত্বে আছেন। প্রশ্ন করতে পারেন কিভাবে? উনি আইনের লোক, উনি হয়তো বলবেন রেফারেন্সের মাধ্যমে আসছেন না আসছেন, সেটা 106-এর একটা ওপিনিয়ন দিয়ে আসছেন, কিন্তু উনি ওত নিছেন কি হিসাবে? আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে সংবিধান সমুন্নত রাখবো। কেউ বলে তাহলে তো ওই সংবিধান ন, যেহেতু আমি সরকারটা সংবিধানে নাই, সংবিধানটা আমার অলিখিত সংবিধান, এখনো চলছে অলিখিত সংবিধান, সংস্কার চলছে, ঐক্যমত্য চলছে, ইত্যাদি ইত্যাদি। আপনি আইনের ছাত্র, যেই শব্দটা আইনে নাই সেই শব্দটা আমি কোর্টে গিয়ে বলতে পারবো না এই শব্দের মানে এই আইনটা বুঝাইছে, এটা আমি বলতে পারবো না। এটা অন্তর্বর্তীকালীন সরকার একটা অলিখিত সংবিধানে আছে। আপনি নির্বাচন করবেন, আপনার সংবিধানটা কোথায়? সংবিধান তো শেখ হাসিনা নিয়ে গেছে। সংবিধান এই অধিকার কাউকে দেয় নাই যে আপনি চলে যাবেন সাংবিধানিক দায়িত্ব কাউকে না বুঝাই দিয়ে। আপনি যখনই দায়িত্ব বুঝাবেন তখনই আপনি সংবিধান বুঝাই দিচ্ছেন। আপনি যাওয়ার সময় সংবিধান নিয়ে, ওই দিন থেকে বাংলাদেশের সংবিধান শেষ, যে যত কথাই বলেন। 2 নম্বর, কেউ বলেন তাকে, ইউনূস সাহেবকে নির্বাচন দিয়ে যাবেন, কিছু রুটিন কাজ করবেন। কোথায়? বঙ্গভবনে যেদিন তাকে দায়িত্ব দেয়, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম বাংলাদেশে, ইউনূস সাহেবকে কে কোন দায়িত্ব দিছিল? ইউনূস সাহেব রুটিন কাজ, বাজেট দিছেন আসে, বাজেট তো রাষ্ট্রীয় কাজ, রেগুলার সরকারের কাজ নয়। আপনি যদি ওইভাবে বলেন। 2 নম্বর, একটা অন্তর্বর্তীকালীন সরকার, আবারও বলছি, উনি অলিখিত সংবিধানের মধ্যে আছেন এবং উনি যা কিছু করতেছেন টোটালটা অসাংবিধানিক, মানে অলিখিত সংবিধানের উপরে। এইবার আসেন, আপনাকে আরেকটা কথা বলি। 2000 এই যে সরকারের কথা বলতেছেন, এই যে আজকে ইউনূস সরকার শেষ করতে হবে, ক্রাইসিসের মধ্যেও একটা মিটিং করে, যেমন যে প্লেন ক্রাশ হয়েছিল, একটা বিভিন্ন দলের ডাইকে উনি একটা মিটিং করছেন, কি ক্রাইসিস টাইমে ডাকছেন। বিগত সরকারের সময় যে ক্রাইসিস গুলো হয়েছে, এই যে জঙ্গি দমন, তাতেও তো রাজনৈতিক দলদেরকে ডাকে নাই, আয়নাগর বানাইছে, কিংবা বিনা বিচারে হত্যা হচ্ছে, শাপলা চত্বরে সেনা অফিসার হত্যা হয়েছে, সব ভাবলাম সেনা অফিসার হত্যা হয়েছে 57 জন, তখনও তো কোনো রাজনৈতিক দলগুলোর ডাইকে মিটিং করে নাই, কোনো রাজনৈতিক দল তো কোনো কথা বলেননি। শেখ হাসিনা তো রাজনৈতিক সরকার। সুতরাং আমি রাজনীতির বিরোধী নই, কিন্তু আমরা আমার অভিজ্ঞতা যেটি বলছেন যে রাজনীতিবিদ কেউ যদি ব্যর্থ হয়, তারপরেও রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই ব্যর্থ হয়, সেটা ঠিক আছে। আপনি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদ কিরকম, রাজনীতিবিদটা কেমন? আপনি যদি শেখ হাসিনার বিকল্প সেখানে হাসিনা খোঁজেন, তাহলে দেশের অবস্থা কি হবে? সুতরাং আপনাকে সৎ চিন্তায় সৎ রাজনীতি। অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে হবে। অ্যাডভোকেট মাসুদ তালুকদার, 1 মিনিট। আমি সংক্ষেপে 1 মিনিট একটু বেশি বাড়াই দিতে হবে। দেখেন, প্রথম কথা হলো ইউনূসের সরকার অসাংবিধানিক সরকার না, আর বাংলাদেশে অলিখিত সংবিধানের কোনো অস্তিত্ব নাই। আমাদের দেশের সংবিধান যেটা, সেটা আজও বহাল আছে। সেই সংবিধানের বলে ইউনূস, প্রফেসর ইউনূস আজকে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের চিফ এক্সিকিউটিভ অথবা প্রধানমন্ত্রীর ভূমিকায়, যেটা আপনার বলেন। উনি আমাদেরকে ইঙ্গিত করে বলছে যে বিএনপি সেই আমলা দিয়েই আবার দেশে গ্রহণযোগ্য নির্বাচন কেন করবে? একটা মাত্র কারণ হলেই যে আজকে ইউনূস সরকার, এই ইউনূস সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে জাতীয় নির্বাচন দিলে ইউনূস সরকার স্টেক হোল্ডার না। অর্থাৎ ইউনূস সাহেব যেহেতু নিজে সরকার যারা, তারা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করছেন না, সেই কারণে এটা খুবই স্বাভাবিক যে আমলাদেরকে তাদের অনুকূলে প্রভাবিত করবে না। কিছু কিছু বিক্ষিপ্ত কথা আছে, আমি একটু কথা বলে নিই। আমি আরেকটা কথা একটু বলে নিই। আমরা 2008-এর নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। 2008-এর নির্বাচনে রাতে বাক্সের মধ্যে ভোট ঢুকে 8-এ জাস্ট লিসেন, আচ্ছা 8-এ প্রথম বাক্সের মধ্যে ভোট ঢুকায়। 8-এ আমার কথা শুনে নেন আপনি। 2014-এর নির্বাচনে আমরা যাইনি, 153 জনকে বাক্সে নিয়ে গেল, বিনা ভোটে নির্বাচিত। 2018-তে গেলাম, আবার 8-এর মতো বাক্স ঢুকে, বাক্সে ভোট রাতে ঢুকাইয়া দিনে সরকার বানাইলো। 24-এ আমরা গেলাম না, এবার 8-এ গেলাম। কেন 8-এ গেলাম? এই জন্য যে 111-এর কাছ থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসে। 1 মিনিট, 2014 সনে আমরা গেলাম না এই কারণে যে আওয়ামী লীগের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন হয় না। 18-তে গেলাম এই কারণে, মানুষ বলে আপনার নির্বাচনে না গেলে বুঝবেন কেমন, আমরা 18-তে গিয়ে প্রমাণ করলাম। সুতরাং আমি আমার লাস্ট কথাটা এইভাবে বলি
যে দেখেন নির্বাচন দিতে হবে, আর নির্বাচন না দিলে এই রাজনীতিবিদদের সমর্থনের সরকার, তারা উনি যে কথাগুলো বলেছে আমি দেখেছি অনেকগুলো কথাই এর বাস্তবতা আসলে শেষ করতে হবে। আপনি যদি পুনরুদ্ধার করতে চান হ্যাঁ, আজকে হারিয়ে দেওয়া সবকিছু, তাহলে আপনাকে মনে রাখতে হবে আমি ওনার কথার সাথে একমত হয়ে বলতে একটা কথা, রাজনীতি বর্তমান রাজনীতির 3টে স্টেক হোল্ডার আছে। আমি আমার বিশ্বাস থেকে বলছি, এরকম ক্রাইসিসে আর্মি একটা বিরাট স্টেক হোল্ডার, তারা সবচেয়ে বড় ড্রাইভিং সিটে বসে আছে, এরা একটা বড় স্টেক হোল্ডার, গভর্নমেন্ট একটা স্টেক হোল্ডার এবং এনসিপি জামাত একটা স্টেক। এইটার সমন্বয় যদি না হয়, নির্বাচন না হওয়ার সম্ভাবনা 99%। এইসব কথা বলবেন না। দেশের সেনাবাহিনী ব্যুরোক্রেসি অ্যাজ এ হোল তারা স্টেক হোল্ডার কখনো ছিল না দেশের নির্বাচন ক্রাইসিসে সেনাবাহিনী থাকে। জাস্ট লিসেন, আমার কথা শুনে নেন। যেটা হয়েছিল সেটা হলো একটা স্বৈরাচার। অসংখ্য সেনাবাহিনী প্রধান পছন্দের লোক বানিয়ে সেনাবাহিনী প্রতিষ্ঠানটা হলো এমন একটা প্রতিষ্ঠান। এই ছিল আমাদের আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।